আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেলফ স্যাটিসফাইড কখন হয়? যখন আমার স্টুডেন্ট কল করে বলে, ম্যাম আমি এখন ব্যাংকে এই করছি, আমি আজ সিএ পড়ছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ফিস। একদম এরা আজ বদলে দিয়েছে অনেক রকম ধারণা। সাগর পেরিয়ে পাহাড় ডিঙিয়ে আজকে তারা প্রেরণা। একটা সময় ঘর সংসারে জীবন যেত কেটে, আজকে মেয়েরা ব্যবসা বাড়ি সামলে অফিসে ছোটে। দিদিদের সাহস উদ্যম এগিয়ে চলার ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব। নবনীতা, কসমেটোলজিস্ট। হ্যাঁ দিদি, বিষয়টা কি একটু বলো সবাইকে। গ্লোবাল ওয়ার্মিং বা এই রোদের তাপ সবকিছু নিয়ে আমাদের স্কিন আর চুলটা কিন্তু ভীষণ পরিমাণে নষ্ট হচ্ছে। তো সেই কারণে আমি স্কিন আর হেয়ার ট্রিটমেন্টটা করি। এটা হচ্ছে দিদি অ্যানালাইজার মেশিন। এইটা আমি ওনার ভেতরের স্কিন দেখছি। এই যে দেখো, স্কিনের ভেতরে পুরো ফাটা, পুরো ডিহাইড্রেশন ভর্তি, প্লাস তার সাথে সাথে জায়গায় জায়গায় কালো কালো স্পট, এগুলো হচ্ছে ট্যানিং। যে সান বার্ন ট্যানিং গুলো এই যে আমি স্কিনের মধ্যে দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো সব সান বার্ন ট্যানিং। এই জায়গাটা তুলনামূলক ড্রাইনেসটা কিন্তু কম। এরকম ভাবে আমি স্কিনের ভেতরের লেয়ারগুলো দেখি, আর হেয়ারটাও দেখা হয় যে হেয়ারের স্কিনের কি কন্ডিশন আছে। আর তার সাথে দিদি এই মেশিনটা, এটা হচ্ছে স্কিন ডিটেক্টর মেশিন। আমি ওনার স্কিনে যখন টাচ করব, এখানে দিদি পার্সেন্টেজ আসবে, কত পার্সেন্ট ওয়াটার ওনার স্কিনে আছে, কত পার্সেন্ট ময়শ্চারাইজার ওনার স্কিনে আছে। ওর স্কিনের মধ্যে ডিটেক্টর মেশিনে একটা ব্যালেন্স চলে আসবে, যে গ্রিন সিগন্যাল দিচ্ছে ওর স্কিন, না রেড সিগন্যাল দিচ্ছে। যদি ওর স্কিনের পিএইচ ব্যালেন্স, যেটা জল আর তেল দিয়ে তৈরি, তাহলে গ্রিন সিগন্যাল দেবে। যেহেতু আমি বললাম ওর স্কিন ড্রাই, দেখো দেখিয়ে দিয়েছে রেড সিগন্যাল, অ্যান্ড ব্যালেন্সটাও দেখিয়ে দিয়েছে যে কত পার্সেন্ট ওর ড্রাইনেস রয়েছে। এই ড্রাইনেসের এই শুকনো ভাবটার ভিত্তিতে ওর কি ময়শ্চারাইজার লাগবে, যে লোশন বেস ময়শ্চার, ক্রিম বেস ময়শ্চার, না জেল বেস ময়শ্চার, সেটা তোমাকে রিয়েলাইজ করে আমাকে প্রেসক্রিপশনে লিখতে হবে। ভালো লাগলো নবনীতা তোমার সাথে কথা বলে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর ক্যারিয়ার। ভালো থেকো এবং জীবনে আরো বড় হও। থ্যাংক ইউ দিদি। প্রেরণা, সিংহল থেকে মুখার্জি হওয়ার জার্নি কিভাবে হলো এটা? আমার বাবা উত্তরপ্রদেশের আর মা মহারাষ্ট্রের। ও, আর কর্মক্ষেত্রে আমার বাবা অর্থোপেডিক সার্জন, দুর্গাপুরে এমএমসি হসপিটালে জয়েন করলেন। আমি তখন ক্লাস 3তে পড়ি। আমরা বাংলার ব জানতাম না, কিন্তু এখানকার রসগোল্লা, মিষ্টি দই এত ভালো লেগে গেছে যে আমরা এখানে ফুললি সেটেলড। আর আমি পড়াশোনাও করেছি, প্লাস আমি খুব ভালো সুইমার ছিলাম। আচ্ছা, আমরা 3 ভাই বোন, আমার এক দিদি দাদা আছে। হাজব্যান্ডও বর্ন অ্যান্ড ব্রট আপ ইন দুর্গাপুর, কিন্তু আমি কোনোদিন মিট করিনি। আমরা মিট করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। আচ্ছা, ওখানে গিয়ে দেখা হলো। আমি ইলেকট্রিক্যাল স্ট্রিমে ছিলাম, ও মেকানিক্যালে। আমরা শুধু দুটো মেয়ে ছিলাম 180টা স্টুডেন্টসদের মধ্যে। ওই আসা যাওয়া, ক্লাস অ্যাটেন্ড করতে করতে আলাপ, বিয়ে হলো। তো কোন মতে বিয়েটা হলো? বাবার ইচ্ছে ছিল ঘড়ি মে আয়েগা বারাত, ঘড়ি আর দুর্গাপুরে পাওয়া যাচ্ছে না, সেটা আর হলো না। বাবার ইচ্ছে ছিল যে স্যুট মে আয়েগা, আর শ্বশুর বললেন যে না, টোপর তো লাগাতেই হবে। আলটিমেটলি স্যুট, হাতে একটা নারকেল, আর মাথার ওপর টোপর। দুই পণ্ডিত ছিল, এক হিন্দি স্পিকিং, এক শ্বশুরবাড়ি থেকে। ওদের নিজেদের মধ্যে কম্পিটিশন, কে বেশি মন্ত্র পড়তে পারে। এইভাবেই বিয়েটা হলো। এখনো ফটো দেখে আমরা হাসি। আর দেশ বিদেশে আজ আমি প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরও পড়াই। ম্যাথসই পড়াও? আমি ম্যাথস, আর এখন আমি এডুকেটর হয়ে গেছি। ভার্চুয়াল এডুকেটর মানে হচ্ছে শুধু অঙ্ক না, ওদেরকে এটা শেখাতে হবে যে এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। আর লাইফ এক্সাম্পলস দিয়ে আমি পড়াই, আর ওদের একটা খুব ভালো যেন হিউম্যান বিইং হয়। তো এটা একটা এডুকেটরের কাজ। একটা এক্সাম্পল দাও প্রেরণা। ধরুন সার্কেলের পার্টস, একটা সেক্টর আছে। সেক্টর মানে একটা এরকম কোনার একটা আর্ক, কিছুতেই বুঝতে পারে না। আমি বললাম তুমি পিৎজা খাও, পিৎজার পিসেসগুলো দেখো। তো পিৎজার পিসের এক্সাম্পল দেখিয়ে বলি যে দেখো এটাই হচ্ছে একটা সেক্টর। আমি একটু উঁচু লেভেল ক্লাসে পড়াই, 9 থেকে 12। ওদের 3 ডাইমেনশনাল যেহেতু আমরা আঁকতে পারি না, ওদের খুব অসুবিধে হয়। সেটা আমি ওদেরকে মডেল বানিয়ে ভিজুয়ালি দেখাই। আর আজকে আমি খুব স্যাটিসফাইড। সেলফ স্যাটিসফাইড কখন হয়? যখন আমার স্টুডেন্ট কল করে বলে, ম্যাম
আমি এখন ব্যাংকে এই করছি, আমি আজ সিএ পড়ছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ফিস। একদম। থ্যাংক ইউ সো মাচ প্রেরণা, খুব ভালো লাগলো কথা বলে, পরিচয় হলো। ভালো থেকো। সংসার, চাকরি, বাচ্চা সব একসাথে চলছে। হ্যাঁ, কোথাকার মেয়ে তুমি? বাবার বাড়ি হচ্ছে আরামবাগ, হুগলি। শ্বশুর বাড়ি হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া। চাকরি সূত্রে থাকি ইসলামপুর, উত্তর দিনাজপুর। তিনজন তিনটে জায়গা। হ্যাঁ, 3 জায়গায়। ছোটবেলায় বড় হয়েছি একান্নবর্তী পরিবারে। আমরা 8 বোন, 4 ভাই, সব থেকে ছোট আমি, তো সবার আদরে বড় হয়েছি। পড়াশোনা, গান বাজনা, লেখালেখি, আবৃত্তি, এগুলো হচ্ছে আমার হবি। ইংলিশে মাস্টার্স করেছি, তারপরে বিএড করতে করতে হঠাৎই একটা সম্বন্ধ আসে। প্রথমে হয়তো একটু ভেবেছিলাম যে এত দূর পড়াশোনা করলাম, নিজের পায়ে আগে দাঁড়াবো, তারপর বিয়ে করব। কিন্তু তখন বাড়িতে সবাই বোঝালো, জেঠু, বাবা, যে বিয়ের পরেও তো করা যায়। ঠিক আছে, সবার যখন ইচ্ছা, আমার বিয়ে হয়ে যায়। এবার বিয়ের পরে জীবন তো মেয়েদের একটু আলাদা হবেই। তবে আমার শ্বশুরবাড়ির মানে সবাই খুবই হেল্পফুল এবং খুবই সাপোর্টিভ। কাজের ফাঁকে ফাঁকে বা যেটুকু দায়িত্ব পালন করার সেটা করে পড়াশোনা করেছি। পিয়ালি, তুমি খুব ভালো থেকো। স্কুল, সংসার, মেয়ে, স্বামী সবকিছু নিয়ে ব্যালেন্স করে চলতে হবে জীবনে। একদম। রত্না, সাইকেলে করে ঘুরে তুমি শাড়ি বিক্রি করো। হ্যাঁ, কতদিন হয়ে গেল করছো? 15 বছর। অনেক দিন হয়ে গেল। কিভাবে শুরু হলো? আমার ছেলে তখন ছোট, আর আমার স্বামী ড্রাইভিং মানে গাড়ির লাইনে ছিল। উপার্জন আসে না, মানে কাজে একদিন যদি যায় তো আর একদিন যায় না, এরকম করে মানে সংসার আমি ঠিকমতো চালাতে পারি না। ওই ছোট বাচ্চাকে নিয়ে আমার মানে একদিন যদি খাওয়ার হয় তো আর একদিন হয় না, এরকম। তো আমার ভাগনা বউই আমাকে বলেছিল, মামি তোমার তো এখন এরকম খুব মানে দিন চলছে না, এরকম কষ্ট বাচ্চাটাকে নিয়ে। তো ওর একটা বুটিক আছে, তো বললো যে আমার এখান থেকে কয়েকটা শাড়ি নিয়ে তুমি বিক্রি করতে পারো, দেখো এরকম করলে তোমার 2 পয়সাও বেরোবে, বাচ্চাটাকেও খাওয়াতে পারবা, পড়াতেও পারবে। তা আমি দিদি তখন 15 থেকে 20টা শাড়ি নিয়ে হাতে করে, তখন ব্যাগ হাতে করে নিয়ে গ্রামে গ্রামে যেতাম, যেখানে আমার আত্মীয় আছে সেখানে গিয়ে গিয়ে বলতাম যে শাড়ি নাও, দেখো শাড়িগুলো, এরকম। ওই 15-20টা শাড়ির থেকে দিদি আস্তে আস্তে আমার সেল বেশি হয়। ওইটা দিয়েই তখন ও আমার স্বামী একদিন গাড়ি নিয়ে রিজার্ভে যায় উত্তরপ্রদেশে, গিয়ে দিদি হঠাৎ করে গাড়ি থেকে লাফায়ে কোথায় যে চলে গেল, 2 দিন ওর খোঁজ ছিল না। গাড়ির ড্রাইভার আমাকে ফোন করে বললো যে ওকে পাওয়া যাচ্ছে না। তারপর এক কৃষক জমিতে গিয়ে ওকে পায়, তখন বললো যে তোমার নাম কি, বাড়ি কোথায়। এখান থেকে আমার ছেলে ওখানে গিয়ে বাড়িতে নিয়ে আসে, তারপরে কোনো রোজগার করতে পারতো না। তো তখন আমি ওই কাপড়ের ব্যবসা করে আমি ছেলেকে পড়াশোনা করিয়েছি। ছেলে আমার ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে। হ্যাঁ, আমার সবচাইতে যেটা বড় কথা দিদি, আমার দিদি এখানে এসছে, আমার যা মানে আমার অর্থ যতভাবে লাগে, আমার কাপড় কেনার যে টাকা আমার যদি কম হয়, এই দিদি আমাকে যথাসাধ্য সাহায্য করে। দিদি ভালো থেকো রত্না। আর চোখে জল ফেললে হবে না, মেয়েদের তো পরিশ্রম করতে হবে, মেয়েদের খাটতে হবে, মেয়েদের জীবন লড়াইয়ের জীবন, লড়াই তো করতে হবে। কম বেশি সবারই লড়াই আছে জীবনে। এখন কষ্ট করছো, একদিন ঠিক ভালো সময় আসবে। ঠিক আছে, ভালো থেকো।